আওয়ামী লীগের ভোটাররা আসলে কোন দলের দিকে ঝুঁকেছেন নাকি তারা ভোট দিতে যাননি, আপনার ব্যাখ্যা কি? দেখেন, ভোট প্রায় 60% ভোট পড়েছে। একটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য 60 থেকে 70% ভোট সাথে পড়লে সেটাকে গ্রহণযোগ্য ধরা হয়। সেখানে 60% ভোট পড়েছে, এটা মোটামুটি গ্রহণযোগ্য। এর আগে ধরেন আপনি যদি দেখেন 1991 সালে ভোট পড়েছিল, 1991 সালে ভোট পড়েছিল 55.5, 96 75 2001 75.8, অস্বাভাবিকভাবে 87% এইরকম ভোটের হিসাব ছিল। সেখানে 60% ভোট এবার পড়েছে। ডেফিনেটলি আওয়ামী লীগের ভোটাররা, আওয়ামী লীগ সমর্থিত কোনো ভোটারদের কোনো পরিচয় নেই নির্বাচনের আগে। সময় মনে করা, নিজেকে একমাত্র সহি সত্য মনে করা, আর বাকি সব খারাপ এনিমি মনে করা। বিএনপি এইরকম একটা দল না। বিএনপি হলো একটা মধ্যপন্থী দল। এখানে বিভিন্ন মতাদর্শের মানুষ একসাথে আপনি পাবেন। হ্যাঁ, তো ফলে এটা কোনো মূল্যবোধ ভিত্তিক দল, এটা কোনো মতাদর্শিক দল না। ফলে বিএনপির পক্ষে চাইলেও ফ্যাসিস্টিক স্বৈরাচারী হওয়া সম্ভব না। বিএনপি যেটা করতে পারে, আওলায় ফেলতে পারে। হ্যাঁ, বিএনপি প্রপার লোকের অভাবে গুড গভর্নেন্সের ক্ষেত্রে সংকটে পড়তে পারে, কিন্তু বিএনপির পক্ষে স্বৈরাচার হওয়া সম্ভব না। এটা আমি একদম ওপেনলি বলতে পারি, বহুদিন ধরে বলতেছি, আবারও বলছি। ফলে স্বৈরাচার হওয়ার সাথে 20 সিট 220 সিট পাওয়া না পাওয়ার সম্পর্ক নেই। সম্পর্ক হলো রাজনৈতিক চিন্তা, মতাদর্শ, দৃষ্টিভঙ্গি। এটা আমাদের পরিষ্কার মনে রাখতে হবে। এটা একটা। আরেকটা হলো আগামী দিনের ডেঞ্জার যারা, তারা যে বিরোধী দলটা পাইছে, সেই বিরোধী দলটা গণতান্ত্রিক না। তারা গণতন্ত্রের নামে, গণতন্ত্রের আলোকে একটা মতাদর্শ ভিত্তিক রাজনীতি করে, যেটা নরেন্দ্র মোদী টাইপের লোক, বা ধরেন আপনার অন্যান্য ইউরোপীয় দেশের সেকুলার রাইট উইং বলা হয় যেটাকে। এইটা হলো রিয়েল ডেঞ্জার। আগামী দিনে এরা নানাভাবে ন্যারেটিভ পলিটিক্স করে বিএনপিকে ভিলিফাই করে বিপদে ফেলবে। এটাই সেনাবাহিনী, নারী এবং সম্মিলিত প্রচেষ্টা, জনগণ যদি সচেতনভাবে আপনার সচেতনভাবে করার পরে এই রেজাল্ট আসে। কিন্তু ভোটের পার্সেন্টেজে কিন্তু জামাত হিউজ আগাইছে। জামাত জোট, এটা যদি একক ভোট বলা যাবে না, বিএনপির বা জামাতের জোটের ভোট, তো তারপরেও কিন্তু হিউজ ভোটে আগাইছে। এখন এই হিউজ ভোটে আগানোর একটা মেকানিজম হইলো, তারা কিন্তু শুরু থেকে চাচ্ছিল সিট যে কটা জিতি বা না জিতি, ভোটের পার্সেন্টেজে যেন আগাই থাকি। কারণ পিআর এর একটা ব্যাপার আছে। পিআর এর ব্যাপারটাতে দেখেন, এখানে ডানপন্থী বামপন্থী সবাই এক। তারা মনে করে উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে হইলেই দেশ সোনায় সোহাগা হয়ে যাবে, যেটা অ্যাবসলিউটলি একটা গার্বেজ আইডিয়া। এটা নিয়ে আগামী দিনে হয়তো আন্দোলনে গড়াবে তারা। বিএনপি এখানে উচ্চকক্ষ তারা চায়, কিন্তু পিআর পদ্ধতিতে চায় না। এখানে নোট অফ ডিসেন্ট আছে। ফলে এখন এই অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার কারণে বিএনপি যেভাবে সংস্কারে রাজি হয়েছে, তারা ভোট পাওয়ার হার অনুযায়ী চায় না, বরং তারা নিম্নকক্ষে যেভাবে আসন পেয়েছে সেই অনুযায়ী উচ্চকক্ষে তারা আরেকটি। এই যে জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে নোট অফ ডিসেন্ট সহ, যদিও সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে সেখানে নোট অফ ডিসেন্টের উল্লেখ নাই, কিন্তু যেহেতু জুলাই সনদ কোনো লিগ্যাল ডকুমেন্ট না, এটা একটা পলিটিক্যাল ডকুমেন্ট। সংস্কার কখনো লিগ্যাল কাজ হইতে পারে না, এটা একটা পলিটিক্যাল কর্মসূচি, এটা মনে রাখতে হবে। ফলে তারা, বিএনপি যদি তাদের মতো করে, তাদের মন মতো করে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ না করে, তারা এটা লিগ্যাল পথে হাঁটবে, আন্দোলনের পথে হাঁটতে পারে, যেটা খুবই অগণতান্ত্রিক হবে এবং খুবই অন্যায় হবে। কারণ ধরেন আমি ধানের শীষের ভোটার বা আপনি ধানের শীষের ভোটার, আপনি নিম্নকক্ষে এই 220 জন বা 13 জনকে নির্বাচিত করেছেন, আপনি উচ্চকক্ষে জামাতের নেতা বানানো, জামাতের এমপি বানানোর জন্য আপনি ভোট দেন নাই, কিন্তু আমি নিম্নকক্ষে যাকে বানাই সে আমার প্রতিনিধি। ফলে এখানে যেটাকে বলা হচ্ছে, কিন্তু রনি, তাহলে আরেকটি উচ্চকক্ষের দরকার কি? যদি আপনি নিম্নকক্ষে যা আছে সেটিরই আরেকটা আয়না বানান, তাহলে আসলে উচ্চকক্ষ বাংলাদেশের জন্য দরকার। কিন্তু তারপরে যেহেতু প্রতিশ্রুতি আপনি করছেন, 31 দফায় আছে বা আপনি রাজি হয়েছেন আপনার মতো করে, সেই জন্য এটা দরকার নাই। এ ব্যাপারে নীতিগতভাবে তো আমরা একমত, কিন্তু যেহেতু তারা রাজি হয়ে গেছে, তাদের দফার মধ্যে আনছে, তারা আস্তে আস্তে করে তারা এটা শক্তিশালী করতে চায়, ইন্ট্রোডিউস করাইতে চায়। তো সেটা দেখি আমরা তারা কি করে। যেটা বলা হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য ভোট, এইটা ধরেন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ফার্স্ট পাস্ট দ্য ভোট এইভাবেই প্রতিনিধিত্বমূলক ডেমোক্রেসি ফাংশন করে। আমি প্রতিনিধি নির্বাচন করেছি নিম্নকক্ষের জন্য, ধরেন এই প্রতিনিধি যদি কোনো কিছু করে, সেটার আমার এখতিয়ার আছে, এই ম্যান্ডেট আমি নিয়েছি। কিন্তু জামাতের লোককে উচ্চকক্ষে নেওয়ার ম্যান্ডেট তো আমি দেই নাই। সেটি তো আসলে জামাতের লোককে, জামাতের লোক না বা এনসিপির লোক বা অন্য লোককে, অন্য দলকে আমি দেই নাই ম্যান্ডেটটা, আমি দেই নাই। আমি ধানের শীষের ভোটার হিসেবে আমি দেই নাই। ফলে তাহলে তো এটা জাতীয় সরকারের মতোই হইলো, যে আপনি যদি পিআর পদ্ধতি, তাহলে সেই আবার উইনার টেকস ইট অল, সেই জিনিসই তো ডেমোক্রেসি। এইটাই আপনি বললাম, সেই সবকিছু নিয়ে যাবে। আপনি ডেফিনেটলি উইনার কি এমনি উইন হইছে? 18 বছর সংগ্রাম করে জনগণের সাথে সম্পর্কের মধ্য দিয়ে তারপরে জনগণ তাকে রিওয়ার্ড দিছে। সেই রিওয়ার্ডের সাথে তো সে প্রতারণা করতে পারে না। যদি সে এই কাজটা করে এবং ধানের শীষের ভোটাররা যদি বিএনপির বিরুদ্ধে আন্দোলনে নামে, বিএনপি কোথায় যাবে? আমি আপনাকে ম্যান্ডেট দিয়েছি, আমার নিম্নকক্ষের প্রতিনিধি, তারা আইন করবে, তারা যা খুশি করবে। আমি জামাতের কোনো লোককে
ক্ষমতায়িত করার জন্য আমি ম্যান্ডেট দেই নাই বিএনপিকে, বা এনসিপির কোনো লোককে উচ্চকক্ষে এমপি বানানোর জন্য আমি ম্যান্ডেট দেই নাই। আমি আন্দোলন করার রাইট রাখি। ফলে ডেমোক্রেসি, পার্লামেন্টারি ডেমোক্রেসির কতগুলো সুবিধাও আছে, অসুবিধাও আছে। পার্লামেন্টারি ডেমোক্রেসি এভাবেই ফাংশন করে। বরং ডান এবং বাম যে এখানে একমত এখানে তারা হলো মতাদর্শ ভিত্তিক রাজনীতি করে, তারা পার্লামেন্টারি ডেমোক্রেসি মিন করে না। তারা মিন করে মিল্লা জিল্লা খাইলেই মনে হয় ভালো। নো, মিল্লা জিল্লা খাওয়ার ব্যাপার না, এটা ব্যাপারটা হলো। আর বিএনপি কিভাবে একা খেলেই ভালো না, বিএনপি ভাবে যে আমি যেহেতু ম্যান্ডেট পেয়েছি, আমি আমার মতো করে ডেমোক্রেটিক পদ্ধতি প্রিন্সিপাল বজায় রেখে আমি সংস্কার করব, দেশ চালাবো, শাসনতন্ত্র কায়েম করব। যে আমার মতাদর্শের বাইরের লোক, তার অধিকার আমি এনশিওর করব, কিন্তু তাকে আমি ক্ষমতার ভাগ দিব না। কারণ ক্ষমতার ভাগ জনগণ তাকে দেওয়ার জন্য আমাকে ম্যান্ডেট দেয়নি। একা খাওয়ার বিষয় না, এটা দায়িত্বের বিষয়। এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা হলো আপনি ডেমোক্রেটিক পলিটিক্স মিন করেন, নাকি আপনি ডেমোক্রেসির নামে ক্ষমতা মিন করেন। ক্ষমতা তো জনগণ তাকে দিছে, তাকে প্রতিনিধিত্ব বানাইছে তার বিরোধী পক্ষ যারা, তাদেরকে ক্ষমতা শেয়ার করার জন্য না, অ্যাবসোলিউট পাওয়ার দিয়ে দায়িত্ব পালন করার জন্য। সেই পাওয়ার দিয়ে দায়িত্ব পালন করে আপনি বিরোধী দলকে সুবিধা দেন, বিরোধী দলকে রাজনীতির স্পেস দেন, তাদের পূর্ণ নাগরিক তার বাকি সব কিছু করেন। কিন্তু জনগণ আপনাকে দায়িত্ব দিয়েছে, তাহলে তো ওরাই দিতে পারতো। ফলে এই যে আপনার ঘুরাইয়া পেঁচাইয়া জাতীয় সরকারের সুবিধাগুলো ভোগ করার জন্য উচ্চকক্ষে পিআর তারা চাচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে। কেন? ক্ষমতার ভারসাম্য হওয়ার আসলে ক্ষমতার ভারসাম্য বলে কিছু নাই দুনিয়াতে। ক্ষমতার ভারসাম্য, ক্ষমতা থাকবে ট্রান্সপারেন্সি, ট্রাস্ট। আমার হাতে সমস্ত ক্ষমতা থাকলে তো কোনো সমস্যা নাই। যদি ক্ষমতাটা লিগ্যাল হয়, বৈধ হয়, আপনার অধিকার হরণ না করে, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ক্ষমতার ভাগ কেন চাচ্ছেন ক্ষমতার যোগ্য না হয়ে? দ্যাটস দ্য পয়েন্ট। এই ডেমোক্রেসি এইভাবে ফাংশন করে। অ্যাবসোলিউট ক্ষমতা, তারা এই জিনিসটা করে। গণতন্ত্র মানে মিলে জিলে খাওয়া না। গণতন্ত্র মানে হইল জনগণ যাকে দায়িত্ব দেয় সে স্বচ্ছতার সহিত, সে আপনার বৈধতার সহিত দায়িত্ব পালন করা। ফলে আগামী দিনে এটা নিয়ে একটা বড় কেওয়াস তারা তৈরি করবে। সেক্ষেত্রে তাদেরকে বুঝতে হবে যে জিনিসটা, যে পার্লামেন্টারি ডেমোক্রেসি কিভাবে ফাংশন করে। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পার্লামেন্ট হলো সার্বভৌম, নট একটা গণভোটের এখতিয়ার, নট আপনার ধরেন যে আপনার এই একটা যে কোনো একটা বিষয়ের দাবি। এই যে গণভোটে যে হ্যাঁ জয়যুক্ত হলো, এটার তাৎপর্য কি? এটার হ্যাঁ না জয়যুক্ত হইলেও কিছু হইতো না। না জয়যুক্ততা কি হয়েছে? গণভোট এখানে জুলাই, আমি সেটাই আপনার কাছে জানতে চাচ্ছি যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে তাতে কিছু আসা যায় না। কারণ হলো এখানে এই যে এটা বই নিয়ে ঘুরতেছি, এখানে দেখেন আপনি স্বাক্ষর করেছে যে দলগুলো, তাদের একটা বিএনপি তো স্বাক্ষর করছে, সেই তো সরকার গঠন করতে যাচ্ছে। ফলে সে তো অঙ্গীকারবদ্ধ, এটা সেভাবে যেভাবে স্বাক্ষর করছে সেভাবে সে বাস্তবায়ন করবে। অঙ্গীকারবদ্ধ না আগেই তো এখানে হ্যাঁ না ভোটের কোনো ইস্যু নাই, তো সে তো অলরেডি কমিটেড, এভাবে সে বাস্তবায়ন করবে। হ্যাঁ না ভোটটা দিয়ে আপনি জনসম্পৃক্ততা বেশি আদায় করছেন, কোনো সমস্যা নাই, সেটা আদায় করতেই পারেন আপনি। ফলে যে দল যেভাবে, এখানে নোট অফ ডিসেন্ট কি শুধু বিএনপি দিয়েছে, জামাত দেয় নাই? জামাত দিছে, তো সব দলই দিয়েছে, আর অন্যান্য দলও দিয়েছে। তো ফলে যে যেভাবে দিয়েছে, সবচেয়ে বেশি দিয়েছে। হ্যাঁ, তো ফলে বিএনপি এখন জনগণ বেশি সহই তাকে ম্যান্ডেট দিয়েছে, বেশি সহই তাকে বিএনপি এই রেজাল্ট দিয়েছে জনগণ। তো ফলে এইভাবে সে বাস্তবায়ন করবে, ক্লিয়ার। এবং এইভাবে বাস্তবায়ন যে করবে, এটা কি তার ইস্তেহারে বলে নাই? কিন্তু সেই নোট অফ ডিসেন্ট তো এখানে নেই। কে বলছে নেই? তারা যখন জুলাই সনদ যেটা সাইন করেছে, জুলাই সনদে তো যেটি তারা স্বাক্ষর করেছে সেখানে তো নোট অফ ডিসেন্টের উল্লেখ নেই। সব আছে একটা, এই যে ভালো করে পড়েন, এখানে সব আছে। না আমি ভালো করে পড়েছি, যেটাতে তারা সাইন করেছেন ওটা তো নোট অফ, এটাতে আমি স্বাক্ষর অনুষ্ঠানের বই, সেটি নিয়ে তো তখন তারা ঝামেলা করলেন, তাহলে তার নোট অফ ডিসেন্ট সেটার উল্লেখ। এটা সরকারের, এই দেখেন এখানে সরকারের ঐকমত্য কমিশনের কাগজ, হ্যাঁ, এটা সরকার থেকে যেদিন সাইন করছে এটা দেওয়া হয়েছে। তারপরে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে তাতে নোট অফ ডিসেন্টের কথা নেই, এটা সরকারের ব্যাপার, লিগ্যাল ব্যাপার। লিগ্যাল ইস্যু নিয়ে আমার কোনো আলাপ, এটা লিগ্যাল ইস্যু না পলিটিক্যাল ইস্যু, এটা এখানে ওরা ঝামেলাটা তৈরি করবে। এই ইডিওসেন্ট্রিক আলট্রা ফ্যাসিস্ট সংঘবাদী রাজনৈতিক দলগুলো এখানে ঝামেলাটা তৈরি করবে। এই জন্য আমরা আগেই কাউন্টার দিচ্ছি, আগেই সতর্ক করে দিচ্ছি বাংলাদেশের জনগণকে, এইটা একটা পলিটিক্যাল কর্মসূচি, ইটস নট লিগ্যাল কর্মসূচি। লিগ্যাল ডকুমেন্টে আপনি কি লিখছেন না লিখছেন, রাষ্ট্র নির্বাহী আদেশে কি লিখছেন না লিখছেন, ইট ডাজন্ট মিন, নিবে না। এবং আপনি এই জুলাই সনদ যেভাবে আছে এবং বিএনপির ইস্তেহার যেভাবে আছে, এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন দেখাইতে পারলে কথা বলা ছাইরা দিব। সে ওইভাবেই ইস্তেহার দিয়েছে, তাহলে সে এইভাবে বাস্তবায়ন করবে, দ্যাটস ইট। ফলে আরেকটা হলো জুলাই সনদ, এখানে যে তাহলে প্রজ্ঞাপনের কোনো তাৎপর্য আপনি দেখছেন? ডেফিনেট, কারণ প্রজ্ঞাপন তো আপনি লিগ্যাল মিন করছেন, বা সংস্কার তো একটা পলিটিক্যাল কর্মসূচি, এটা বারবার এটা গোলাই ফেলতেছে এত বড় বড় আইনজীবী, হ্যাঁ, তারা বারবার এটা গোলাই ফেলতেছে। লিগ্যালি এটার তো কোনো বেসিসই নেই। পলিটিক্যাল সমস্যার সমাধান হইতে হবে পলিটিক্যালি, ইটস নট লিগ্যাল ইস্যু। আপনি যদি লিগ্যালি সমাধান করতে জানি, এটা ডেঞ্জারাস হবে ব্যাপারটা। কারণ হলো জনগণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে, আপনার জুলাইয়ের ব্যাপার পজিশন জেনে, পার্টিগুলো যদি একজন ডানে আরেকজন বামে থাকে, তাহলে কিভাবে পলিটিক্যালি সেটা সমাধান হবে? ডানে বামে থাকাটাই তো আপনার স্বাভাবিক। সেখানে জনগণকে বুঝতে হবে কোন দলটা ডেমোক্রেটিক
ওয়েতে চাচ্ছে আর কোন দলটা ছলে বলে নিজেদের অবস্থান ধার। এই যে পিয়ারের দাবিটা, এই দাবিটা কি? ছলে বলে ক্ষমতার ভাগ নেওয়ার কৌশল, যেটা জাতীয় সরকারের মধ্য দিয়ে চায়নি। ধরেন তারা কি চাইছিল সর্বশেষ? 15টা আসন, 3টা মন্ত্রণালয়। সেই জন্যই তো বিএনপি সাদাবাজ, তারেক রহমান এত খারাপ। আসলে সেই বিষয় আলাপে আজকের আলোচনায় যেতে চাই না। আজকের আপনার বক্তব্য খুব পরিষ্কার। আপনি যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে পিআর নিয়েই সামনে এক ধরনের রাজনৈতিক ঝামেলা করার চেষ্টা করতে পারে। কিন্তু আমার এই বক্তব্য যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো এইটা খণ্ডন করে তারপরে আপনাদের ঝামেলায় আসতে হবে। কারণ হলো পিআর ইস্যুটা মানে আপনার সংস্কারের ইস্যুটা হলো পলিটিক্যাল, এবং এটাকে পলিটিক্যালি সলভ করতে হবে। আর হলো আপনি যে প্রজ্ঞাপনের কথা বলছেন সেখানে পিআর এর উল্লেখ নাই, হ্যাঁ, এবং উচ্চকক্ষে পিআর পদ্ধতি হবে কি হবে না সেটা উল্লেখ নাই। এটা লিগ্যাল ডকুমেন্ট। লিগ্যাল ডকুমেন্ট দিয়ে আপনি পলিটিক্যাল সমস্যার সমাধান করতে পারবেন না। ফলে এই দাবি করে লাভ নেই। এখন পিআর পদ্ধতি বিএনপি আর নিম্ন কক্ষের আলোকে পিআর করাটা বিএনপির জন্য, যেটাকে বলে মানে ফার্স্ট পাস দ্য পোস্ট, এই আলোকে করাটাই হলো পার্লামেন্টারি ডেমোক্রেসির আদব। কারণ জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে আপনার এই নিম্ন কক্ষের সদস্যদেরকে, উচ্চ কক্ষের জন্য জনগণ কোনো ম্যান্ডেট দেয় নাই। ফলে ম্যান্ডেটবিহীন এমপি আপনি কেন তৈরি করবেন? উচ্চ কক্ষের জন্য তো ম্যান্ডেট দেয় নাই। এখন বলবেন যে তাহলে জামাত জোট যে এত ভোট পেয়েছে, হ্যাঁ ভোট পেয়েছে, কিন্তু সেই ভোটে তো তারা বিজয়ী হয় নাই। বিজয়ী না হইলে সেটাকে ম্যান্ডেট বলে না। কিন্তু বিজয়ী না হওয়ার পরে সেটাকে ম্যান্ডেট ধরে নিয়ে পাওয়ার শেয়ারিং করার যে কৌশলটা, এটা হলো ঘুরায় ফিরে জাতীয় সরকার চাওয়ার কৌশলটা। তাহলে আপনার রাজনীতি বিকশিত হবে না। আপনি